পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বেরা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা। আজকে তোমাদের সঙ্গে দশম শ্রেণীর বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়টা ভীষণই আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমরা প্রকৃতির দান হিসাবে এমন এক অপূর্ব জিনিস পেয়েছি যেটা কিনা সৌরজগতের বাকি কোনো গ্রহ পায়নি, সেভাবে পায়নি। এই একটাই বিষয় আমাদের পৃথিবীকে আর সবকিছু থেকে আলাদা করেছে, সেটা হলো আমাদের এই বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের কারণেই পৃথিবী যে প্রাণোচ্ছল এবং পৃথিবীতে সমস্ত রকমের উদ্ভিদ, প্রাণী, জীব তারা এইভাবে বৃদ্ধি বিকশিত হচ্ছে। সেই বায়ুমণ্ডল আমাদেরকে কতভাবে যে কিভাবে রক্ষা করছে, সমস্ত মহাজাগতিক বিকিরণ থেকে শুরু করে একদিকে যেমন রক্ষা করছে তেমন একদিকে পালন করছে। কি দিয়ে? আলো, বাতাস, এবং যেমন আমরা জানি যে সূর্যের রশ্মি এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে বলেই আমরা বায়ুমণ্ডলকে নীল দেখতে পাই, বা আমাদের গ্রহটাকে বাইরে থেকে এবং আরো দূর মহাকাশ থেকে একটি ছোট্ট নীল বিন্দুর মতো দেখায়। এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে চলেছি, সেই চলো আমরা দেখে নিই অভিনব জার্নিতে। আমার সাথে একসাথে শুরু করি। আমাদের পৃথিবীর ওপরে যে গ্যাসীয় স্তর রয়েছে, চাদরের মতো ঘিরে রেখেছে, তাকে আমরা বাতাস বলি। এই বাতাসের মধ্যে সাধারণত যা রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণার মিশ্রণ, এবং সেই যে চলন, ঘূর্ণায়মান একটি অবস্থা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আটকে রয়েছে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছে। সেখানে কি থাকে? বাতাস, মেঘের রাজত্ব, সেখানে বৃষ্টি, সেখানেই ঝড়। সমস্ত রকম প্রাকৃতিক ঘটনাবলী, দুর্যোগ, বিপর্যয়ের কিন্তু এই উৎস হলো আমাদের বায়ুমণ্ডল। এবার আমরা দেখে নিই যে এই বায়ুমণ্ডলকে আমরা তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কতগুলো স্তরে ভাগ করে জানব। এই বায়ুমণ্ডল আমরা দেখে নিচ্ছি। প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় স্তর মেসোস্ফিয়ার এবং চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। পঞ্চম স্তর বাইরের অংশ যেটা এক্সোস্ফিয়ার। প্রথম ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর ট্রোপোস্ফিয়ার। ট্রোপো কথাটা এসেছে চেঞ্জ, অর্থাৎ পরিবর্তনশীল অঞ্চল। এখানেই সমস্ত রকম আবহাওয়িক ঘটনাবলী ঘটে, মেঘ, বৃষ্টি, ধূলিকণার সমস্ত রকম কার্যকলাপ এখানেই। এবং এই স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এই স্তরে যে বাতাস, তার যে উপাদানগুলো, সেগুলো 78% নাইট্রোজেন, এগুলো সবই কিন্তু অ্যাপ্রক্সিমেট, এবং 21% অক্সিজেন, এবং বাকি কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর্গন এবং অন্যান্য গ্যাসগুলো মিলিয়ে 1%। তো এই যে উপাদানের যে পরিমাণগুলো বা তার যে রেশিও, সেগুলো কিন্তু পাল্টায়, বিভিন্ন স্তরে পাল্টায়, উচ্চতা ভেদে পাল্টে যায়। এর পরবর্তী স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটো কথার অর্থ হলো স্তর, অর্থাৎ এই স্তরের মধ্যে নিজস্ব আরো কতগুলো স্তর বিভাগ রয়েছে, সেই জন্য একে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হচ্ছে। এবং এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানের যে অংশ, সেখান দিয়ে কিন্তু জেট প্লেন গুলো চলাচল করে। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার উপরে রয়েছে ওজোন স্তর, এবং এখানেই আবহাওয়ার বিভিন্ন যে গ্যাস, যে বেলুন গুলো, সেগুলো এই স্তরে বিভিন্ন পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়। এর পরবর্তী স্তর মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তর, সেটি স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, অর্থাৎ স্ট্র্যাটোপজের উপরে রয়েছে, এবং এই স্তরেই মূলত দেখা যায় যে এখানে উল্কাপিণ্ডগুলো জ্বলে যায়। এই থার্মো কথার অর্থ হলো না তাপমাত্রা, অর্থাৎ সব থেকে বেশি উষ্ণ স্তর এটি।
এই স্তরের উপরে রয়েছে আমাদের এই স্তরে আরো যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে মেরুজ্যোতি বা যেটাকে আমরা অরোরা বলি, বিভিন্ন আয়নিত গ্যাসগুলো এখানে রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন। সেই আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যের আলোর যে বিক্রিয়া হয় তার ফলে এই স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এবং এই স্তরেই আমাদের পৃথিবী থেকে পাঠানো স্যাটেলাইট গুলো থাকে। এরপরে স্তর হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হলো একেবারে বাইরের স্তর, প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরের অবস্থান, এবং এই স্তর ধীরে ধীরে মহাশূন্যে মিশে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখে নিই যে এই বিভিন্ন স্তরে উষ্ণতার যে যেরকম ভাবে রয়েছে, উষ্ণতা কখন কমছে কখন বাড়ছে, কিভাবে তার যে ব্যাখ্যাটা। তো পৃথিবী ভূপৃষ্ঠ আমরা জানি যে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে শুরু করে যত উচ্চতা বাড়ে ট্রোপোস্ফিয়ারের মধ্যে তত তাপমাত্রা কমতে কমতে ট্রোপোস্ফিয়ারের ওপরে একেবারে ট্রপোপজের কাছাকাছি প্রায় -56 পর্যন্ত পৌঁছে যায়, এবং তারপর ট্রপোপজ পার করে আবার তাপমাত্রা উচ্চতার সাথে সাথে বাড়তে শুরু করে, এবং প্রায় স্ট্র্যাটোপজের কাছে গিয়ে বাড়তে বাড়তে -2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। কারণ এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যেহেতু ওজোন স্তর আছে, আমরা একটু আগে জানলাম, এই ওজোন স্তর সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে, এবং ওজোন অণুগুলো তাপমাত্রা তৈরি হয়, এর ফলে উষ্ণতায় পরিবর্তিত করে। সে কারণে এই স্তরে আবার উষ্ণতা বাড়তে থাকে। এরপর মেসোস্ফিয়ার স্তরে আবার কিন্তু ট্রোপোস্ফিয়ারের মতোই উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে, এবং কমতে কমতে একেবারে মেসোপজে গিয়ে দেখা যায় যে তাপমাত্রা অনেকটা কমে যায়, এবং বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে শীতল অংশটা হচ্ছে এই মেসোপজ, প্রায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে তাপমাত্রা পৌঁছে যায়। তারপর থার্মোস্ফিয়ার এমন একটি স্তর যেখানে সব থেকে দ্রুত তাপমাত্রা বাড়ে, এবং এই বাড়তে বাড়তে থার্মোস্ফিয়ারের উপর এক্সোস্ফিয়ার নিচে পর্যন্ত দেখা যায় যে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়। এরপর আমরা দেখে নিই যে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরের কি কি কার্যকলাপ, কি তার গুরুত্ব, আমাদের জীবনে কি কি তার উপযোগিতা। এই যে ওজোন স্তর রয়েছে, সেই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে সে শোষণ করে এবং প্রতিহত করে পরবর্তী ট্রপোস্ফিয়ারে পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা পরিমাণে। এই ওজোন স্তরে রয়েছে 3টি অক্সিজেন পরমাণু একসাথে একটি ওজোনের অণু তৈরি করে, এবং এই অণুগুলি সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট বি এবং সি কে মূলত প্রতিহত করতে পারে। সে কারণে আমাদের একটি রক্ষাকর্তা হিসেবে এই ওজোন স্তর রয়েছে। ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়, এবং সমস্ত মহাজাগতিক বিকিরণ এবং সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করছে। কিন্তু আমাদের বিভিন্ন কার্যকলাপ, অর্থাৎ আমরা যেভাবে পরিবেশকে নষ্ট করছি, যেভাবে বায়ু দূষণ করছি, যেভাবে সমস্ত রকমের পরিবেশ বিপর্যয়ের কারণ ঘটাচ্ছি, তার ফলে দেখা যাচ্ছে যে এই ওজোন স্তরের কিন্তু ক্ষতি হচ্ছে। এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে যে অসম্ভব বিপদগুলো আসবে সেগুলো আমরা জেনে নিই। ক্লোরোফ্লুরোকার্বন মূলত এছাড়াও আরো অনেকগুলো ওজোন ধ্বংসের জন্য দায়ী, কিন্তু মূলত এই ক্লোরোফ্লুরোকার্বন কি করে যে এটার একটি অণু ক্লোরিন অণুর সাথে, এটি একটি অণু অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে ক্লোরিন অণু তৈরি করে, এবং এই ক্লোরিন অণু তখন কি করে ওজোন অণুকে ভেঙে দেয়। সে কারণে এগুলোর মূলত ব্যবহার কোথায় কোথায় হয়, যে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং যে কোনো স্প্রে ক্যানে যে এরোজল যেখান থেকে বেরোয় সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি। এই আলোক রাসায়নিক প্রক্রিয়াটা দেখানো হচ্ছে। ক্লোরিন অণু মুক্ত হয়ে ওজোন অণুকে ভেঙে দিচ্ছে। এইভাবে ক্রমাগত যত বেশি পরিমাণে ওজোন অণু ভাঙছে, সেইভাবে দেখা যাচ্ছে যে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে যে পরিমাণ ওজোন থাকার কথা তার থেকে অনেকখানি কমে যাচ্ছে কোথাও কোথাও। বিশেষ করে সেই অঞ্চলগুলো যেগুলো অতি শীতল, যেমন বিশেষ করে অ্যান্টার্কটিকার অতি শীতল আবহাওয়া এই প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করে।
সে কারণে এখানে বলা হয়ে থাকে ওজোন হোল। কিন্তু এই কথাটি মাধ্যমে আমরা যেভাবে সাধারণত বুঝে থাকি ব্যাপারটা ঠিক সেরকম নয়, কারণ আমরা ডাবসন ইউনিটে ওজনকে পরিমাপ করে থাকি, ওজনের পরিমাণকে। তো সেটার যতটা স্বাভাবিক মাত্রা তার থেকে কম যেখানে যেখানে সেই অংশগুলোকে বলা হচ্ছে যে ওজোন হোল। তো এটা কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত জানতাম না। 1980-র দশকে অ্যান্টার্কটিকায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে বিজ্ঞানীরা কিন্তু এটা হঠাৎই বুঝতে পারেন যে আমাদের সারা পৃথিবী জুড়ে যে কার্যকলাপ চলছে, মূলত উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধেরও কিছু কিছু দেশ, সেই সবকিছুর পরিবেশ দূষণ, বায়ু দূষণ, এই সবকিছুর প্রভাব কিন্তু এসে পড়ছে এই অ্যান্টার্কটিকার উপর। এবং এটির পর সারা পৃথিবী জুড়ে যে বিরাট আলোড়ন এবং পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়, তারই ফলশ্রুতিতে মন্ট্রিল প্রোটোকল 1987 সালে পৃথিবীর সমস্ত দেশ মিলে এটি ঠিক করে যে এর পরবর্তীতে সমস্ত রকম বাণিজ্যিক ব্যবহার থেকে সিএফসি কে বন্ধ করে দেওয়া হবে। এবং তার ফলে ধীরে ধীরে 2000 দশকের পরে দেখা গেছে যে ধীরে ধীরে ওজোন স্তর যতটা নষ্ট হচ্ছিল তার থেকে একটু ক্ষতিগ্রস্ততা কমছে, এবং এখন বর্তমানে ওজোন স্তরের অবস্থা কিন্তু মোটামুটি ভালো। সেটা আমাদের সাথে সাথে উদ্যোগ নেওয়ার ফলে। এবারে আমরা আলোচনা করে নেব পৃথিবীর এনার্জি বাজেট বা হিট বাজেট, যেটাকে আমরা তাপ সমতা বলি। পৃথিবীতে সূর্য থেকে যে প্রতি মুহূর্তে সূর্যের বিকিরণের মাধ্যমে সূর্যের আলো এবং তাপ প্রতিদিন যে আসছে, তাতে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা তো বেড়ে যাওয়ার কথা পরপর দিনের পর দিন, কিন্তু সেটা একই জায়গায় একই রকম, অর্থাৎ গড় তাপমাত্রা একই থাকে কিভাবে? অর্থাৎ এই যে পুরো হিসেবটা বা পুরো যে ভারসাম্যটা চলছে, সেটাই হলো হিট বাজেট। এই সূর্য থেকে তাপ আসার পর ভূপৃষ্ঠের অবস্থা যেমন হবে, অর্থাৎ জলভাগ বা তৃণভূমি অথবা পাহাড়ি অঞ্চল বা বরফাবৃত অঞ্চল, এগুলোর কিন্তু সব জায়গার তাপ গ্রহণ করার ক্ষমতাটা কিন্তু সমান নয়। এবার আরেকটা বিষয় আছে যে পৃথিবী এবং সূর্যের যেহেতু দুজনের তাপমাত্রা সমান নয়, তাই যার তাপমাত্রা বেশি হয় তার থেকে কি হয়, ক্ষুদ্র তরঙ্গ রূপে তাপ আসে এবং পৃথিবী থেকে তাই পার্থিব বিকিরণ হিসাবে বৃহৎ তরঙ্গ রূপে তাপ ফিরে যায়। তো এই বিষয়টা আমরা দেখে নিই। বিভিন্ন রকম ভূপৃষ্ঠের যে হিট বাজেট এক এক রকম। সূর্য থেকে আসা সম্পূর্ণ তাপ, সেইটার ফিরে যাওয়াটা, তার হিসেবটাই হলো আমাদের এই তাপের সমতা। এটা কিভাবে হয় সেটাই আমাদের বোঝার। যদি আমরা ধরে নিই যে সূর্য থেকে আসা 100% তাপ, অর্থাৎ আমরা জানি যে সূর্যের মোট তাপের 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয়। সেই 1 ভাগটাকে যদি আমরা 100% ধরে নিই, তাহলে তার কি হয়, সেই 100% তাপ ধরলাম প্রথম আমাদের বায়ুমণ্ডলের বাইরের স্তর এসে পৌঁছলো, তারপর সেটা কি কি হচ্ছে সেটাই আমাদের দেখে নেওয়ার বিষয়। এই 100% তাপ, তার মধ্যে প্রথমেই 34% বায়ুমণ্ডলের বিভিন্ন জলীয়বাষ্প, ধূলিকণা, গ্যাস থেকে প্রতিফলিত হয়ে, মেঘ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই 34% তাপকে বলা হয় পৃথিবীর অ্যালবেডো, কারণ এটা কোনোভাবে বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠ কাউকেই কোনো রকম উত্তপ্ত না করে প্রথমেই ফিরে যাচ্ছে। এবং এর পরবর্তীতে বাকি অংশটা, অর্থাৎ এই অ্যালবেডোর পরিমাণ আমরা 34, 35 যে কোনোটাই ভাবতে পারি, তার বাকি অংশটা অর্থাৎ 65% অংশ পৃথিবীতে ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। এই 65%-এর আবার কি হচ্ছে না, 14% তাপ এই আসার সময় বায়ুমণ্ডল দ্বারা শোষিত হচ্ছে এবং শেষ পর্যন্ত ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে 51% তাপ। এই 51%-র যে হিসেবটা, অর্থাৎ পুরোটা এটা আসছে এবং এটা পুরোটাই ফিরে যাবে কিভাবে, যখন এটা পার্থিব বিকিরণ হিসেবে ফিরে যায় অর্থাৎ সূর্যাস্তের পর, তখন এই 51%-এর মধ্যে আবার 34% বায়ুমণ্ডল দ্বারা পুনরায় শোষিত হয়ে যায়। তারপর বাকি 17% তাপ ফিরে যাচ্ছে বায়ুমণ্ডলের বাইরে, পার্থিব বিকিরণ হয়। তো এইভাবে দেখা যাচ্ছে মোট আগত যে সৌরকিরণ, তার মধ্যে 48% ভূপৃষ্ঠের কাজে মানে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলে আসছে, শোষিত হচ্ছে এবং 48%-ই পুনরায় আবার ফিরে যাচ্ছে। তো এই হলো আমাদের যতটা পরিমাণে আগত সৌরকিরণ ততটাই পার্থিব বিকিরণ যদি সমান হয়, তাহলে দিনের পর দিন পৃথিবীতে
তাপের সমতা বজায় থাকবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বেও না কমবেও না, গড় তাপমাত্রার কথা বলছি কিন্তু। এরপর আমরা তাপের যে সমতা, এর মধ্যে আমরা কিন্তু অনেকগুলো কথা বলেছিলাম, যে তাপ আসছে, প্রতিফলিত হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, আবার বিকিরিত হচ্ছে। এই তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। তো বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় সেটা আমরা এবার একটি পরীক্ষা করে দেখে নেব। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে কতগুলো পদ্ধতি আছে, যেমন বিকিরণ, পরিবহন এবং পরিচলন। তার মধ্যে প্রথম, সূর্য থেকে পৃথিবীতে যেভাবে তাপ আসে সেটা হলো বিকিরণ পদ্ধতি। যেমন এটা যদি আমরা তাপের উৎস ভাবি, যে পদ্ধতিতে আমরা যদি এর কাছে হাত রাখি তাহলে আমরা এটাকে স্পর্শ করছি না, দূরে থাকলেও কিন্তু আমরা তাপের যে অনুভূতিটা সেটা পাচ্ছি। কিভাবে হচ্ছে, যে এখানে কোনো মাধ্যম লাগছে না, এই মাধ্যম ছাড়াই যে পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় সেটি হলো বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন। এরপর আমরা আরেকটি পদ্ধতি দেখে নিই, সেটি হলো যদি আমরা একটি চামচকে এইভাবে ধরে থাকি এবং অনেকক্ষণ ধরে থাকি, বেশ অনেকক্ষণ ধরে থাকি, তাহলে কি হবে, এক সময় চামচটা ছুঁতে গরম লাগবে। তার মানে কি, যে ছুঁয়ে থাকছে, অর্থাৎ পদার্থের যে অণুগুলোর মধ্যে তাপের সঞ্চালন হচ্ছে এই স্পর্শের মাধ্যমে। এরপর আরেকটি প্রক্রিয়া হচ্ছে, এটি হলো, তাহলে যে প্রক্রিয়াটা দেখালাম সেটি হলো পরিবহন বা কন্ডাকশন। এরপর যদি আমরা সহজে বোঝাতে গেলে বিষয়টা এরকম, যে কোনো তরলের মধ্যে সাধারণত এই পরিচলন, এরপর আমরা যেটা এখন দেখতে চলেছি সেটা হচ্ছে পরিচলন। তো তরলের মধ্যে এই পরিচলন প্রক্রিয়া আমরা দেখে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। জল গরম করতে গেলে, চা বসালে আমরা কিন্তু এটা দেখে থাকি যে এইভাবে আগুনের উপর অনেকক্ষণ বসিয়ে রাখলে প্রথমে নিচের স্তর গরম হবে, নিচের স্তর মানে সংলগ্ন জলটা গরম হবে, তারপর সেটা উপরে উঠে যাবে, আবার উপরের ঠান্ডা জলটা নিচে নেমে আসবে, এবং একটা সময়ের পর দেখা যাবে যে পুরোটাই একই উষ্ণতায় আসা পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে। তো এই যে পরিচালন স্রোত যে কোনো তরলের মধ্যে এবং গ্যাসের মধ্যে এটি কাজ করে। এই প্রক্রিয়াগুলো কিভাবে বায়ুমণ্ডলে কাজ করে সেটি আমরা দেখে নিই। প্রথম যে পদ্ধতিগুলো দেখানো হচ্ছে, এতক্ষণ যেটা দেখালাম আমি সেগুলোই, যে বায়ুমণ্ডলে যে তাপের সঞ্চালনের পদ্ধতি, তিনটে পদ্ধতি। এই তিনটি পদ্ধতির মধ্যে দিয়ে বায়ুমণ্ডলে থেকে পৃথিবীতে এবং পৃথিবী থেকে বায়ুমণ্ডলে তাপের যে সঞ্চালন হয়, অর্থাৎ এইভাবে এখানে পদার্থের উত্তপ্ত এবং কম উত্তপ্ত পদার্থের অণুগুলির যে ছুঁয়ে থাকা, তার মাধ্যমে তাপের মানে সঞ্চালন হচ্ছে, এবং এখানে পরিচালন পদ্ধতি দেখানো হচ্ছে। এবং বিকিরণ পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপের সঞ্চালন হচ্ছে। এগুলো এবার আমরা দেখে নেব যে আমাদের বায়ুমণ্ডলে কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে একটি যে উদাহরণটা দেখলাম তাতে দেখানো হচ্ছে একসাথে তিনটি প্রক্রিয়ায় কার্যকরী হচ্ছে। সূর্য থেকে তাপ পৃথিবী পৃষ্ঠে যখন সরাসরি এসে পৌঁছয় এবং প্রথম বায়ুস্তরটা উত্তপ্ত হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, সেখান থেকে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, বা এটা দুভাবেই কাজ করে, ভূপৃষ্ঠ থেকে সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়, সরাসরি ছুঁয়ে থাকা যে বায়ুস্তর সেটি হলো পরিবহন প্রক্রিয়া। বায়ুমণ্ডলের পরিচালন প্রক্রিয়া কিভাবে কাজ করে, যে এবং বেশিরভাগ তাপের সঞ্চালনই কিন্তু এই প্রক্রিয়া হয়ে থাকে। এখানে যখন আমরা ভেবে নিতে পারি যে উত্তপ্ত হয়ে বাতাস যখন হালকা হয়ে উপরে ওঠে এবং আবার সেই বাতাস কিছুটা ওঠার পরে স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে শীতল হয়ে তার যখন ঘনত্ব বেড়ে যায়, সে ভারী হয়ে যায়, আবার নিচে নেমে আসে। এইভাবে ওঠা এবং নামার মাধ্যমে যে তাপের যে সঞ্চালন হয় সেটি হলো পরিচালন প্রক্রিয়া বায়ুমণ্ডলে কাজ করে। এবং আমরা যে একটু আগে যে তাপের সমতাটা দেখলাম, এই তাপের সমতার মধ্যেও কিন্তু যতগুলো অংশ, আমরা যে এত শতাংশ তাপ এইভাবে বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে আদান প্রদান হচ্ছে, সেটাতেও কিন্তু আমরা এই তিন রকম পদ্ধতিতেই তাপের যে সঞ্চালন তার কথা দেখেছি। এবার আরেকটি বিষয় আলোচনা করা যাক, সেটা হচ্ছে যে এই তাপের
প্রথম যে স্তর ভূপৃষ্ঠের প্রথম যে বায়ুস্তর সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে উচ্চতার সঙ্গে তাপমাত্রার কি সম্পর্ক আছে? আমরা একটু আগেও দেখেছি যে ট্রোপোস্ফিয়ারে কি হয়, উচ্চতার সঙ্গে তাপমাত্রা কমে, এবং এই কমার কিন্তু একটা নির্দিষ্ট হার রয়েছে। প্রতি 1000 মিটার উচ্চতায় এটা প্রায় 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রাটা কমতে থাকে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট। এইটার যে ব্যতিক্রম গুলো ঘটে ট্রোপোস্ফিয়ারে, কোথাও কোথাও কোনো বিশেষ পরিবেশ পরিস্থিতিতে বা বিশেষ অঞ্চলে কখনো দেখা যায় যে যত উচ্চতা বাড়ছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছুটা দূরেই দেখা যাচ্ছে একটা উত্তপ্ত বায়ুস্তর তৈরি হচ্ছে, যার ফলে যে অবস্থাটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ, অর্থাৎ বিপরীত অবস্থা, ইনভার্সন। কিভাবে হয়? যে ভূপৃষ্ঠ সংলগ্ন ঠান্ডা বাতাসের ওপরে যখন, এখানে একটি উদাহরণ দেখানো হচ্ছে যে একটি পাহাড়ি অঞ্চলে পাহাড়ের উপত্যকা দিয়ে ঠান্ডা বাতাস রাত্রেবেলা যদি দীর্ঘ শীতকালীন রাত হয় এবং কোনো বায়ুস্তরের মানে উলম্ব বা অনুভূমিক চলাচল না হয়ে থাকে, তাহলে কি হয় যে শীতের রাতে পাহাড়ের গা বেয়ে ঠান্ডা বাতাসটা উপত্যকায় নেমে আসে, এবং তখন দেখা যায় যে উপত্যকার ঠিক উপরের বাতাসটা কিন্তু ওই উপরের স্তরের বাতাসের চেয়ে আরো বেশি গরম। তো এইভাবে তাপের যখন এই ইনভার্সনটা দেখা যায়, বৈপরীত্য উত্তাপ অবস্থাটা যখন দেখা যায়, বা শহর অঞ্চলেও অনেক সময় এই ধরনের বৈপরীত্য উত্তাপ দেখা যায়, তো তখন কি হয় যে বাতাসের যে উলম্ব দিকে যে চলাচলটা সেটা একেবারে বন্ধ হয়ে গেলে দুরকম এখানে উদাহরণ আমি দেখিয়েছি যে এই ধরনের দেখা যায় পাহাড়ি অঞ্চলে কুয়াশা নেমে আসছে, আর অনেক সময় স্মগ তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন যে বড় বড় শহরগুলোতে যেগুলোতে বায়ু দূষণের পরিমাণ অনেক বেশি, সেখানে কিন্তু একদম ধোঁয়াশা কুয়াশার স্তর তৈরি হয়, ধূলিকণা এবং কুয়াশা মিলিয়ে ধোঁয়াশার স্তর তৈরি হয়, যেটা একেবারে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। তো এরপর আমরা দেখে নিচ্ছি, এটা হলো কিছুটা পরিচিত লাগবে যদি তোমরা দেখে থাকো যে বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত খবরাখবর অথবা আবহাওয়ার মানচিত্র যেভাবে হয়, ওয়েদার ম্যাপ, তো তাতে এটার ব্যবহার করা হয়। এটা একটা থিওরিটিক্যাল, কিরকম না আইসোথার্ম বা সমষ্ণ রেখা, পৃথিবীর যে অংশগুলোতে তাপের সমান তাপযুক্ত অঞ্চলগুলো রয়েছে সেই অংশগুলোতে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি তাহলে তাকে বলা হচ্ছে সমষ্ণ রেখা। এই সমষ্ণ রেখার মধ্যে যে বিশেষ ব্যাপার আছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে উত্তর গোলার্ধের সমষ্ণ রেখাগুলো একটু বেশি মানে উঁচু নিচু হয়েছে, বা এর মধ্যে একটু অসমতা বেশি রয়েছে। দক্ষিণ গোলার্ধে যেহেতু স্থলভাগ জলভাগের অবস্থান সে তুলনায় বারবারই পাশাপাশি স্থলভাগ জলভাগ কম আছে, এবং সে কারণে দক্ষিণ গোলার্ধে এটা অনেক বেশি সরল রেখার মতো। এবার আমরা দেখে নিই যে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের যে বায়ুমণ্ডল এটা আমাদের যে রক্ষা করছে এবং আমাদেরকে আমাদের বিকাশে সহযোগিতা করছে, আমাদের প্রাণীর অস্তিত্বকে সুন্দর করে এটা বিকশিত করছে, সেই বায়ুমণ্ডলটার অবস্থা আমরা কি করেছি। তোমরা এই শব্দটা আশেপাশে এখন খুবই আলোচিত হতে শুনে থাকবে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এবং অনেক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন এই ব্যাপারটাও শুনেছ। যেমন আজই আমি এই যে আজকের দিনে বসে আছি, আজকে 30 এপ্রিল 2024, আজকে দিনটা কিন্তু কলকাতায় এই শহরে বেশ সাম্প্রতিক ইতিহাসের উষ্ণতম দিন, এবং সারা পৃথিবীতেই এই উষ্ণতা ক্রমাগত বেড়ে যাচ্ছে, এটা তোমরা শুনে থাকবে। তার সাথে সাথে বাকি যেগুলো আনুষঙ্গিক সেই বিষয়গুলো আসছে, যেমন দুর্যোগের বেড়ে যাওয়া, সংখ্যা বেড়ে যাওয়া, পৃথিবীর কোথাও কোথাও মরুভূমির সম্প্রসারণ হচ্ছে, কোথাও অতিরিক্ত বন্যা, অতিরিক্ত খরা এবং অতিরিক্ত বড় বড় যে ঘূর্ণবাদগুলো, সাইক্লোনগুলোর প্রভাব, এবং সব মিলিয়ে আরো একটি বিষয় জলের সংকট, শক্তি সংকট, এই সমস্ত কিছু আমাদের বাস্তুতন্ত্রকে ধীরে ধীরে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। আমরা জেনেছি যে সম্প্রতি ভারতের একটি শহর ব্যাঙ্গালোরে পানীয় জলের যে সংকট, এবং এই শুধু এই একটি শহর নয়, পরবর্তীতে আরো আগামী কয়েক বছরের মধ্যে দেখা যাবে যে আরো কতগুলো শহরগুলোতে কিন্তু সরাসরি ভাবে এর প্রভাব পড়বে। তো এটা আমরা দেখে নিই যে বিষয়টা কিভাবে গ্রিন হাউস এফেক্ট, যার কারণে এই
গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা কিভাবে কাজ করে। গ্রিন হাউস এফেক্ট বললেই কিন্তু আমরা সাধারণত এটাকে যে একটা ঋণাত্মক ভাবে দেখি যে এটার প্রভাবে খারাপই হচ্ছে, কিন্তু আসলে এইটার প্রভাবই পৃথিবীতে আমাদের এই যে বাসযোগ্য পরিবেশ তৈরি করেছিল। কারণ অন্যান্য গ্রহতে আমরা যদি আগের এবং পরের দেখে নিই, যে শুক্র এবং মঙ্গল গ্রহ, এই দুটো গ্রহতে কিন্তু অতিরিক্ত উষ্ণতা শুক্র গ্রহের এবং অতিরিক্ত ঠান্ডা সেখানে প্রাণের অস্তিত্ব হতে দেয়নি। গ্রিন হাউস ব্যাপারটা কি? গ্রিন হাউস হলো শীতল অঞ্চলে এরকম ভাবে কাঁচের ঘরের মধ্যে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করা হয়, যেগুলো কিনা একটু বেশি উষ্ণতার প্রয়োজন হয়। তাতে কি হয়, যে এই কাঁচের দেওয়াল সূর্য থেকে আসা তাপকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং ক্রমাগত তাপটা বাড়তে থাকে এবং বাইরে বেরিয়ে যেতে আটকায়। অর্থাৎ সূর্যাস্তের পরও এই গ্রিন হাউস গুলোতে দেখা যায় যে বেশ ভালো রকমের বাইরের তুলনায় বেশি তাপমাত্রা বজায় থাকছে। আমাদের পৃথিবী ঠিক এই গ্রিন হাউসের মতো পৃথিবীর বায়ুমণ্ডল আচরণ করে, যে কারণে একসময় পৃথিবীতে বাসযোগ্য তাপমাত্রা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের এই অতিরিক্ত বায়ু দূষণের ফলে, পরিবেশ দূষণের ফলে, এগুলো আমাদের কার্যকলাপের ফলেই কি করছি, যে বাতাসে আমরা গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়াচ্ছি। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? না, জলীয় বাষ্প, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সিএফসি, এই সমস্তগুলো হলো গ্রিন হাউস গ্যাস। এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এগুলো কি করে, যে সূর্যের একে আসতে দেয়, রশ্মিকে আসতে দেয়, কিন্তু বেরিয়ে যেতে দেয় না। এই যে অতিরিক্ত দূষণ শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানা এবং তার ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়া, তার ফলে পৃথিবীতে মোট প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা বেড়ে গেছে। এবং এর ফলে কি দেখছি, যে সম্প্রতি এরকম একটা ঘটনা দেখা গেছে যে 2023 সালে অ্যান্টার্কটিকা থেকে একটি সব থেকে বড় আইসবার্গ A23 সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম ভাবে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা থেকে বড় বড় আইসবার্গ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বরফের পরিমাণ কমছে এবং যে পোলার আইস ক্যাপ সেটা কিন্তু সংকুচিত হচ্ছে। এবং এর ফলশ্রুতিতে কি দেখা যাচ্ছে, যে সারা পৃথিবীব্যাপী পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বাস্তুতন্ত্রের সমস্যা, বাস্তুতন্ত্র ধ্বংসের মুখোমুখি, কোথাও খরা, কোথাও অতিরিক্ত বন্যা, কোথাও অতিরিক্ত সাইক্লোন। গ্রিন হাউস এফেক্ট, এই যে গ্যাসগুলোর কথা আমি বললাম, সেই গ্যাসগুলো বাতাসে যখন অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, যে এই গ্যাসগুলো ক্রমাগত সূর্যের রশ্মিকে দিনের পর দিন ট্র্যাপ করছে, অর্থাৎ উষ্ণতাকে ট্র্যাপ করছে, হিট ট্র্যাপ করছে, এটা ফিরে যেতে দিচ্ছে না এবং ক্রমাগত তাপটা জমতে জমতে ওই যে হিট বাজেট বলেছিলাম, তাপের সমতাটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই শিল্প বিপ্লবের সময় থেকে আমরা যেভাবে যতটা পরিমাণে জীবাশ্ম জ্বালানি এবং কলকারখানার ব্যবহার বাড়িয়েছি, তার ফলে যত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে যুক্ত করেছে, সেটা গত 33 লক্ষ বছরের থেকে মানে এই মাত্রায় কখনো আসেনি। তার ফলে তার যে একদম নেক্সট ইম্প্যাক্ট, সেটা হচ্ছে আমাদের পৃথিবীব্যাপী যে অ্যাভারেজ টেম্পারেচার সেটা বেড়ে যাওয়া, এবং সেটাকেই আমরা বিশ্ব উষ্ণায়ন বলছি। এর যে প্রভাবগুলো আমাদের পরিবেশের ওপর, আমাদের প্রকৃতির ওপর, আমাদের জলভাগ, স্থলভাগ সবকিছুর ওপর থেকে শুরু করে আমাদের খাদ্য, আমাদের মানে বাসস্থান, আমাদের জীবনযাত্রা, সমস্ত কিছুর ওপরে সুদূর প্রসারী, কিছুটা সরাসরি, কিছুটা পরোক্ষভাবে এবং কিছুটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। যেমন এতক্ষণ আমরা বললামই যে বড় বড় শহরগুলোর বায়ু দূষণের অবস্থা, ধোঁয়াশা এবং 2 মেরু অঞ্চলের বরফের গলন, তার সাথে সাথে গোটা পৃথিবীব্যাপী যে বিশাল বিশাল ক্রান্তীয় এবং উপক্রান্তীয় ঘূর্ণিবাদগুলোর আছড়ে পড়া, তার সঙ্গে বিরাট অঞ্চল প্লাবিত হওয়া এবং কোস্টাল এরিয়াগুলো, সেগুলো যে মানে জলের তলায় চলে যাওয়া এবং ক্রমাগত সেটার পরিমাণ বাড়বে, গোটা সমুদ্রব্যাপী যে সমুদ্রতলের উচ্চতা বাড়ছে, তার ফলে আমরা আগামী দিনে আমাদের পৃথিবীর অবস্থা একদিকে দেখব যে বিপর্যয় বাড়ছে, কখনো জল সংকট, অর্থাৎ একদিকে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন, বিপর্যয়, আরেকদিকে খরার প্রভাব বাড়ছে, অর্থাৎ এক্সট্রিমিটি। যে অঞ্চলটা শুষ্ক, যত শুষ্ক ছিল সেই অঞ্চলটা আরো শুষ্ক হবে, যে অঞ্চলটা মোটামুটি বৃষ্টিপ্রবণ ছিল সেটা আরো বেশি বৃষ্টির প্রবণতা বাড়বে। ফলে সব মিলিয়ে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে গোটা পৃথিবীব্যাপী মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হওয়া
এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া, এই সবকিছুর প্রভাবে বড় বড় শহরগুলোতে মূলত যে শারীরিক সমস্যাগুলো তৈরি হবে এবং হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা, বাতাসে যত বেশি এই গ্রিনহাউস গ্যাসগুলো বাড়ছে তত কি তৈরি হচ্ছে, যে যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে ধোঁয়াশা তৈরি হওয়া এবং তার ফলে হার্টের এবং লাংসের সমস্যা তৈরি হওয়া, এই সমস্ত কিছু কিন্তু অবধারিত। এবার একটি বিষয়, যে যেহেতু পরিবেশকে আমরাই নষ্ট করেছি এবং এটাকে যদি আমরা সেভাবে সচেতন হই, সেভাবে আমাদের একেবারেই জরুরি পরিস্থিতি ভাবি এবং আমাদের একদম সব থেকে আগে যে কর্তব্য ভাবি, তাহলে আমাদের পরিবেশ না বাঁচলে তো আমরা বাঁচবো না। তাহলে আমরাই পারি সেটাকে আবার মোটামুটি বাসযোগ্য অবস্থায় ফেরোতে। এতে কি করতে পারি আমরা? মূলত গ্রিনহাউস গ্যাসগুলোকে যাতে বাতাসে কম মাত্রায় যোগ হয় তার জন্য আমরা কি করতে পারি, যে বিভিন্ন রকমের, যেগুলো এখানে যেমন দেখানো হচ্ছে, সোলার প্যানেল বা যে বাতাসের শক্তি বা যেগুলো অপ্রচলিত শক্তি, যেগুলো পূরণশীল সম্পদ, সেগুলোর ব্যবহার আমরা বাড়াতে পারি। এখানে আমরা এই আলোচনাটার শেষের দিকে একটা কথা দিয়ে আমরা শেষ করব, যে পৃথিবীর বয়স 450 কোটি বছর, তোমরা জানো। আর মানুষ পৃথিবীতে এসেছে 1,40,000 বছর, 40,000 বছর আগে। তাহলে এই পুরো সময়টাকে যদি আমরা 24 ঘন্টা ভাবি, তাহলে মানুষ কিন্তু এসেছে মাত্র 3 সেকেন্ড আগে। আর এই 3 সেকেন্ড সময়ে আমরা গোটা পরিবেশের যে অবস্থা করেছি, আমাদের এত যে বুদ্ধিমত্তার বিকাশ, প্রযুক্তির বিকাশ আমাদের এখন গ্রহান্তরে পৌঁছে দিচ্ছে, কিন্তু আমরা আমাদের মানে বাসযোগ্য পরিবেশটাকেই বজায় রাখতে পারছি না। এই যে অবস্থাটা আমরা তৈরি করেছি, সেখান থেকে তোমাদেরই দায়িত্ব, তোমরাই আগামী, তাই তোমাদেরই দায়িত্ব। আমরা যদি আমাদের পরিবেশকেই না রক্ষা করতে পারি, আমরা কি করে আমাদের পৃথিবীকে রক্ষা করব? তাই সেভ দ্য প্ল্যানেট, সেভ দ্য অনলি হোম উই হ্যাভ। তোমরা সাম্প্রতিক এই যে এত আলোচনাগুলো করলাম, সাম্প্রতিক বিপর্যয়, আবহাওয়ার বিভিন্ন ঘটনাগুলো, সেগুলো নিয়ে তোমরা আরো বেশি করে জানো, তোমরাই আগামী, তাই তোমাদেরই দায়িত্ব যে এই বিষয়গুলো নিয়ে তোমরা সেরকম ভাবে হলে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যে তোমার লোকালিটিতে বা তোমার স্কুলে কিছু ক্যাম্পেইন করা, কিছু প্রেজেন্টেশন করা, এগুলো তোমরা করতে পারো। আর পরীক্ষার জন্য এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এই সবকিছুই কিন্তু একই রকম গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এই পর্যন্তই আজ, নমস্কার।